আচ্ছা, ভূগোল বলতে কি আমরা শুধু কোনো জায়গার বর্ণনা বুঝি, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। কিভাবে ভূগোল শুধু একটা বর্ণনামূলক বিষয় থেকে একটা শক্তিশালী অ্যানালিটিক্যাল টুলে পরিণত হলো। এই পরিবর্তনটা কিন্তু আমাদের পৃথিবীকে দেখার চোখটাই পাল্টে দিয়েছে। চলুন এই জার্নিটা শুরু করা যাক। বছরের পর বছর ধরে ভূগোলবিদরা কিন্তু ঠিক এই প্রশ্নটা নিয়েই ভেবেছেন। আমরা কি প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা বৈশিষ্ট্য, তাদের ইউনিকনেস নিয়ে কথা বলবো, নাকি এমন কিছু সাধারণ সূত্র বা নিয়ম খুঁজে বের করব যা সব জায়গার জন্যই সত্যি? এই দুটো চিন্তার টানাপোড়েনই সত্যি বলতে আজকের আলোচনার মূল ভিত্তি। ভূগোলের পুরো ইতিহাসটাই আসলে একটা কানেকশন খুঁজে বের করার গল্প। মানে, পৃথিবীটা তো একটা জটিল জালের মতো, তাই না? এখানে শুধু কোন জিনিসটা কোথায় আছে এটা জানাই যথেষ্ট না। আসল প্রশ্নটা হলো, এটা ওখানে কেন আছে, আর বাকি সব কিছুর সাথে সম্পর্কটাই বা কী? এই সংযোগের সন্ধানই আমাদের আলোচনার কেন্দ্র। দেখুন, ভূগোলের একেবারে শুরুর দিকে এই দ্বন্দ্বটা খুব প্রকট ছিল। একদিকে একটা দল ছিল যারা বলতো প্রত্যেকটা অঞ্চলের আলাদা আলাদা ইউনিক বর্ণনা দেওয়াটাই আসল কাজ, আর অন্যদিকে আরেকটা দল ভাবত, না, আমাদের এমন কিছু সায়েন্টিফিক ল বা নীতি খুঁজে বের করতে হবে যা সব জায়গায় সমানভাবে কাজ করে। আর মজার ব্যাপার হলো, এই দুই চিন্তার লড়াই থেকেই কিন্তু আধুনিক ভূগোলের জন্ম হয়েছে। তো এই গল্পের গভীরে যেতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। চলুন সোজা চলে যাই ১৯ শতকের জার্মানিতে। কারণ আধুনিক ভূগোলের যে দার্শনিক ভিত্তি, সেটা কিন্তু ওখানে কয়েকজন অসাধারণ চিন্তাবিদের হাতে তৈরি হয়েছিল। তাদের কাজই ঠিক করে দিয়েছিল যে ভূগোল আগামীতে কোন পথে হাঁটবে। এখানে আমরা দুজন কিংবদন্তির সাথে পরিচিত হব, যারা আধুনিক ভূগোলের ভিত্তি স্থাপন করেছিলেন, হামবোল্ট এবং রিটার। হামবোল্টের অ্যাপ্রোচটা ছিল যাকে বলে সিস্টেম্যাটিক, মানে তিনি পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন ঘটনার মধ্যে কানেকশন খুঁজতেন, যেমন এক জায়গা জলবায়ুর সাথে আরেক জায়গার উদ্ভিদের কী সম্পর্ক। অন্যদিকে কার্ল রিটার ফোকাস করতেন রিজিনাল জিওগ্রাফির ওপর, মানে একটা নির্দিষ্ট এলাকার যা কিছু আছে তার সব খুঁটিনাটি আর ইউনিক বৈশিষ্ট্যগুলো বোঝা। দেখতে গেলে তাদের পথ হয়তো আলাদা ছিল, কিন্তু লক্ষ্যটা ছিল একে অপরের পরিপূরক। হামবোল্টের এই কথাটা কিন্তু অসাধারণ। এটা তার বিখ্যাত বই কসমস থেকে নেয়া। একবার ভাবুন, তিনি বলছেন ভূগোলের কাজ হল মহাবিশ্বের সামঞ্জস্যপূর্ণ ঐক্য বোঝা। এই যে সামঞ্জস্যপূর্ণ ঐক্য বা হারমোনিয়াস ইউনিটি, এই আইডিয়াটাই তো আজকের সিস্টেম থিঙ্কিংয়ের একেবারে গোড়ার কথা। মানে, সব কিছু একে অপরের সাথে কানেক্টেড, আর সেই কানেকশনটাই আমাদের বুঝতে হবে। তো মূল কথাটা কি দাঁড়ালো? হামবোল্ট আর রিটার, তাদের কাজের ধরন হয়তো আলাদা ছিল, কিন্তু দুজনেই আসলে একই জিনিস খুঁজছিলেন, পৃথিবীর বুকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার মধ্যেকার আন্তঃসংযোগ আর কার্যকারণ সম্পর্ক। তারা তখনও সিস্টেম শব্দটা ব্যবহার করেননি, কিন্তু তাদের প্রশ্নগুলো ছিল পুরোপুরি সিস্টেম কেন্দ্রিক। আচ্ছা, এবার আমরা টাইম মেশিনে করে প্রায় ১০০ বছর এগিয়ে আসি, ২০ শতকের মাঝামাঝি সময়। ভূগোলের ইতিহাসে এটা একটা বিশাল টার্নিং পয়েন্ট। এই সময়টায় ভূগোল চেষ্টা করছিল নিছক বর্ণনা থেকে বেরিয়ে এসে একটা সলিড নিয়মভিত্তিক বিজ্ঞান হয়ে উঠতে। এই সময়টাকেই বলা হয় কোয়ান্টিটেটিভ রেভলিউশন বা পরিমাণগত বিপ্লব। আসলে ভূগোলবিদদের মধ্যে তখন একটা ভাবনা কাজ করছিল যে শুধু একটা জায়গার বর্ণনা দিয়ে তো আর চলবে না, আমাদের এমন সায়েন্টিফিক মডেল তৈরি করতে হবে যা দিয়ে স্পেশিয়াল স্ট্রাকচার বা স্থানিক কাঠামোকে বিশ্লেষণ করা যায়, এমনকি ভবিষ্যৎবাণীও করা যায়। এই তাগিদ থেকে কিন্তু পরিবর্তনটা এসেছিল। এই স্লাইডটা ওই পরিবর্তনের একেবারে করে নিয়ে যাচ্ছে আমাদের। দেখুন, দুটো অ্যাপ্রোচ। একটা হলো ইডিওগ্রাফিক, যার মূল ফোকাস হলো কোনো একটা জায়গার বিশেষ বা ইউনিক বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা। আর ঠিক তার বিপরীতে আছে নোমোথেটিক অ্যাপ্রোচ, যেখানে উদ্দেশ্য হলো সার্বজনীন নিয়ম বা ইউনিভার্সাল ল খুঁজে বের করা। কোয়ান্টিটেটিভ রেভলিউশনের সময় ভূগোল এই ইডিওগ্রাফিক থেকে নোমোথেটিকের দিকেই ঝুঁকে পড়েছিল। তো এই বিশাল পরিবর্তনটা কিভাবে হলো?
এই টাইমলাইনটা দেখুন, শুরুটা করেছিলেন ফ্রেড কে শেফার। তিনিও বলেছিলেন ভূগোলের কাজ শুধু ইউনিক জিনিস বর্ণনা করা না, বরং নিয়ম খোঁজা। এরপর ১৯৫০-এর দশকে পজিটিভিস্ট ফিলসফির প্রভাব বাড়ল। এর মানে হলো যা কিছু পরিমাপ করা যায়, যা ডেটা দিয়ে প্রমাণ করা যায়, সেটাই আসল জ্ঞান। আর এই দর্শনের ওপর ভিত্তি করেই ১৯৬০-এর দশকে পিটার হ্যাগেট বা রিচার্ড চোরলেলের মতো পণ্ডিতরা এই নতুন স্থানিক বিজ্ঞানকে প্রতিষ্ঠা করলেন। তো এই যে নতুন স্থানিক বিজ্ঞানের জন্ম হলো, এর তো একটা শক্তিশালী টুলকিট দরকার ছিল, তাই না? সেই টুলকিটটা পাওয়া গেল জেনারেল সিস্টেম থিওরিতে। এই থিওরিটা আসলে একটা ফ্রেমওয়ার্ক, যা দিয়ে খুব জটিল জিনিসকেও সহজভাবে বোঝা যায়। আচ্ছা, আমরা বারবার সিস্টেম সিস্টেম বলছি, কিন্তু জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, সিস্টেম হলো কতগুলো জিনিসের সমষ্টি, যারা নিজেদের মধ্যে এবং বাইরের পরিবেশের সাথে একটা নির্দিষ্ট সম্পর্কে আবদ্ধ। যেমন ধরুন একটা নদীর সিস্টেম, যেখানে পানি, পলি, নদীর পাড় সবকিছু একে অপরের সাথে সম্পর্কিত। কিংবা একটা শহরের ট্রাফিক সিস্টেম। আর ভূগোলে এই সিস্টেম থিওরির ধারণাটা আনুষ্ঠানিকভাবে নিয়ে আসেন রিচার্ড জে চোরলে ১৯৬২ সালে। তিনি প্রথম দেখান যে কিভাবে জিওমরফোলজি বা ভূমিরূপ বিদ্যার মতো বিষয়কে একটা সিস্টেম হিসেবে দেখা যায় আর প্রাকৃতিক প্রসেসগুলোকে মডেল করা যায়। যে কোনো সিস্টেমকে বুঝতে হলে মূলত তিনটা জিনিস দেখতে হয়। প্রথমত, তার গঠন বা স্ট্রাকচার, মানে কি কি উপাদান আছে আর তাদের মধ্যে সম্পর্কটা কি। দ্বিতীয়ত, কার্যকারিতা বা ফাংশন, অর্থাৎ এই উপাদানগুলোর মধ্যে শক্তি বা পদার্থ কিভাবে আদান প্রদান হচ্ছে। আর সবশেষে হল বিকাশ বা ডেভেলপমেন্ট, মানে সময়ের সাথে সাথে এই সিস্টেমটা কিভাবে বদলাচ্ছে। এই সিস্টেম অ্যাপ্রোচটা আসার পরে ভূগোল আসলে একটা আধুনিক স্থানিক বিজ্ঞান বা স্পেশিয়াল সায়েন্স হিসেবে নিজের পরিচয় পাকা করে নেয়। এখন এটা শুধু বর্ণনার বিষয় রইল না, হয়ে উঠল একটা বিশ্লেষণাত্মক বিজ্ঞান। এর সবচেয়ে বড় সুবিধাটা কী ছিল? ভূগোলবিদরা এখন খুব জটিল স্থানিক প্যাটার্ন, ইন্টারঅ্যাকশন বা বিভিন্ন ফ্লোকে মডেল করতে পারছিলেন। ব্যাপারটা আর শুধু ম্যাপে পাহাড় নদী দেখানোর মধ্যে সীমাবদ্ধ রইল না। এখন শহরের মধ্যে মানুষের মাইগ্রেশনের প্যাটার্ন বা তথ্যের প্রবাহের মতো ডাইনামিক জিনিসগুলোকেও সিস্টেম হিসাবে বিশ্লেষণ করা সম্ভব হল। এখন স্থান বা স্পেস নিয়েও কিন্তু ভূগোলবিদদের ভাবনাটা বদলে গেল। তারা তিনভাবে স্পেসকে দেখতে শুরু করলেন। একটা হলো অ্যাবসলিউট স্পেস, মানে ম্যাপের ওপর নির্দিষ্ট কোঅর্ডিনেট যা একদম ফিক্সড। আরেকটা হলো রিলেটিভ স্পেস, যা সম্পর্কের ওপর নির্ভরশীল, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম যেতে বাসে কত সময় লাগে বনাম প্লেনে কত সময় লাগে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো রিলেশনাল স্পেস, যা তৈরি হয় সামাজিক আর অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে। সিস্টেম অ্যাপ্রোচ এই তিন ধরনের স্পেসকেই বুঝতে সাহায্য করে। কিন্তু এত কিছুর পরেও একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন আমরা পুরো পৃথিবীকে শুধু সংখ্যা, ডেটা আর মডেলের একটা সিস্টেম হিসাবে দেখি, তখন কি আমরা মানবিক অনুভূতি, সংস্কৃতি বা বিশ্বাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এড়িয়ে যাচ্ছি? একটা পুরোপুরি কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচেরও যে সীমাবদ্ধতা আছে, সেটা নিয়ে ভাবাটাও কিন্তু খুব দরকার।